আমাদের আজকের গল্প আলোয় ফেরা, কলমে কবিতা চক্রবর্তী। রাত 11টা বাজে। হাসপাতালের ফিমেল সার্জিক্যাল ওয়ার্ড। আজ একটাও বেড খালি নেই, সব বেডেই রুগী আছে। সমিতার আজ নাইট ডিউটি। বেশ কিছুক্ষণ আগেই হাসপাতালে এসেছে, কিন্তু হাতের কিছু কাজ সারতে সারতে একটু দেরি হয়ে গেল ওয়ার্ডের ভিতরে রাউন্ড দিতে। এটাও প্রত্যেক দিন করে, এসেই এক চক্কর লাগিয়ে আসে। নতুন কোনো পেশেন্ট ভর্তি হলো নাকি, বা পুরনো পেশেন্টরা কেমন আছে এগুলো দেখতে। কারোর কাছে গিয়ে হয়তো একটু মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছেন। আবার কারোর কাছে গিয়ে স্যালাইনের বোতলটা হয়তো একটু ঠিক করে দিয়ে এলো। আর আছে ভীষণ ভালোবাসা দিয়ে প্রত্যেকের কাছে জানতে চাওয়া কোনো অসুবিধা হচ্ছে কি না। এই ওয়ার্ডের সে সিনিয়র নার্স, আরও দুজন থাকে তার সাথে, কিন্তু বেশিরভাগ কাজ নিজেই করতে ভালোবাসে সমিতা। বিশেষ করে রুগীদের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধা এগুলো শোনা। আসলে তার মধ্যে একটা সুন্দর সেবিকার মন আছে। ভীষণ সহমর্মিতার সাথে প্রত্যেকটা রোগীকে সে সেবা করে, যার জন্য এই হাসপাতালে তার খুব নাম, তার মিষ্টি ব্যবহারের জন্য। আর যারা এই ওয়ার্ডে ভর্তি হন প্রত্যেকেই তাকে খুব ভালোবেসে ফেলেন অল্প দিনেই। কারোর সাথে এমন সম্পর্ক তৈরি হয়ে যায় যে তারা বাড়িতে পর্যন্ত নেমন্তন্ন করে সমিতাকে। আজ এসেই দেখলো বেশ কয়েকটা রুগী নতুন ভর্তি হয়েছে। একটা বাচ্চা মেয়ে আজ ভর্তি হয়েছে, বেশ চিৎকার করে কান্নার আওয়াজ পাচ্ছে। প্রথমেই তার কাছে গেল সমিতা। বছর 15-র মেয়েটি খুব কান্নাকাটি করছে। আজ দুপুরে প্রচণ্ড পেটের ব্যথা নিয়ে ভর্তি হয়েছে। ডাক্তারবাবু সন্ধেবেলা এসে টেস্টের কথা বলে গেছেন আর ওষুধ দিয়ে গেছেন। কাল টেস্ট হবে। আপাতত ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কিন্তু মেয়েটার তো এত ব্যথা, করার কথা না। সমিতা কাছে গিয়ে মেয়েটার মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? তাও কান্না থামে না। তারপর বলল, আমি মার কাছে যাব, এখানে থাকবো না, আমার ভয় করছে। মেয়েটার সাথে অনেকক্ষণ ধরে কথা বলল সমিতা। অনেক কথা বলে বুঝিয়ে তাকে শান্ত করল সমিতা। এরপর মেয়ের কান্না থামলো। মেয়েটা পরম ভরসায় ওর হাত ধরে বলল, তুমি কিন্তু একটু পরে পরেই আমার কাছে আসবে, না হলে আমি ঘুমাবো না। তাকে কথা দিতে হলো, একটু পরপরই এসে দেখে যাবে সমিতা। এরপর আরও কয়েকজন পুরনো রোগীর কাছে গিয়ে তারা কেমন আছে জিজ্ঞাসা করলো। কাউকে কাউকে জল খাইয়ে দিল, ওষুধ বাকি থাকলে খাইয়ে দিল। সব শেষে গেল আজ সন্ধ্যায় ভর্তি হওয়া একজন বয়স্ক রোগীর দিকে। কেস হিস্ট্রি আগেই দেখেছিল। ভদ্রমহিলার ছেলে আর পাড়ার কয়েকজন এসে ভর্তি করিয়ে দিয়ে গেছে। বয়স প্রায় 80। হঠাৎ করেই এই বয়সে ভীষণ ব্লিডিং শুরু হয়েছে, সাথে অসহ্য ব্যথা। এটা বেশ কিছুদিন ধরেই হয়েছে, কিন্তু বাড়ির লোক নাকি জানে না। একদম রক্তশূন্য হওয়ার মতো পরিস্থিতি হয়ে গেলে তবু হাসপাতালে এনেছে। ডাক্তারবাবু নাকি বাড়ির লোককে খুব বকা দিয়েছেন। স্যালাইন দেওয়া হয়েছে। তাছাড়া ভদ্রমহিলা ভীষণ দুর্বল, হয়তো ঠিক করে খাওয়া দাওয়া করেন না। ডাক্তারবাবু ওষুধ স্যালাইন দিয়ে গেছেন, ইঞ্জেকশন দেওয়া হয়েছে। কাল সকালে ডাক্তারবাবু আবার দেখবেন। খুব ব্যথাটা একটু কমেছে, তবে ব্যথায় অল্প কাতরাচ্ছেন। এগুলো সব সমিতা শুনল সহকর্মীদের থেকে। তারপর এগিয়ে গেল বেডের দিকে ওনাকে দেখতে। ভদ্রমহিলার মাথায় হাত দিয়ে কিছু বলতে যাবে, মুখের দিকে তাকিয়ে এক পা পিছিয়ে গেল সমিতা। ভদ্রমহিলাও তাকে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। কিছু বলতে পারল না দুজনেই। সমিতা ওনাকে দেখতে থাকলো। এই সেই মহিলা,
কোথায় তার সেই দাপট, কোথায় সেই অহংকার আর মেজাজ? আজ তার সামনে শুয়ে কাতরাচ্ছে অসহায় এক বৃদ্ধা। সারা শরীরে অযত্নের ছাপ স্পষ্ট, শরীরটা যেন বেডের সাথে মিশে গেছে। এতটা বদল একটা মানুষের, যার একটা কথায় তার জীবনটা শেষ হয়ে গেছিল। কত সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখেছিল সে, অথচ এই মানুষটা এই 7 দিনের জন্য হওয়া শাশুড়ির জন্য আজ সারাটা জীবন সে একা একা কাটাচ্ছে। অনেক কষ্টে নিজেকে সামলালো সমিতা। নিজের টেবিলে ফিরে এলো সমিতা। মনে পড়তে লাগলো পুরনো সব কথা। বিয়ের 4 দিন পর একদিন যখন শাশুড়িকে খেতে দিচ্ছিল, তখন চুড়ির নিচে দিয়ে ওর হাতের সেতির দাগটা শাশুড়ির নজরে পড়ে গেছিল। বিয়ের কিছুদিন আগেই এই দাগটা হয়েছিল। শরীরের আরও এক জায়গায় হয়েছিল, সেটা কেউ দেখতে পেত না। মাকে একবার বলেছিল, কিন্তু মা কিছু বলেনি। কিছু অসুবিধা হতো না জন্য ওটা নিয়ে কেউ মাথাও ঘামায়নি। আসলে মাও বুঝতে পারেনি ওটা সেতি। কিন্তু শাশুড়ি মা সেই দাগ দেখতে পেয়ে প্রচণ্ড রেগে গেলেন। ভাতের থালা দূরে ঠেলে দিলেন। আর প্রচণ্ড রাগে সমিতার বাবা মা মেয়ের সেতির খবর লুকিয়ে মেয়ের বিয়ে দিয়েছেন সে কথা বলতে লাগলেন। এই মেয়েকে তিনি কিছুতেই মেনে নেবেন না। এই মেয়ের হাতের জল তিনি খাবেন না। সবাই ওনাকে বোঝানোর চেষ্টা করলো যে বিয়েটা হয়ে গেছে, কিন্তু তিনি কিছুই বুঝতে চাইলেন না। তার একটাই কথা, এই মেয়েকে বাপের বাড়ি পাঠাতে হবে, না হলে তিনি জল গ্রহণ করবেন না বলে জানিয়ে দিলেন। সমিতার স্বামী একটু কিছু বলতে গেল মায়ের কাছে, কিন্তু মা কোনো কথাই শুনলেন না। মায়ের বাধ্য ছেলের এছাড়া আর কিছু করারও ছিল না। বাপের বাড়িতে ফেরত পাঠানো হলো সমিতাকে। কিছুদিনের মধ্যেই ডিভোর্স হয়ে গেল। বাবা মা অনেক চিকিৎসা করেছিল তারপর, কিন্তু হাতের দাগটা রয়ে গেছিল। এরপর সমিতা নার্সিং পড়ে, আর এখন এই হাসপাতালের সিনিয়র নার্স। না, আর বিয়ে সংসার কিছুই হয়নি তার। বাবা মা চলে যাওয়ার পর একাই তার জীবন কাটে। সম্বিত ফিরল ওই বাচ্চা মেয়েটির কান্নার আওয়াজে। ভয় পেয়ে ঘুম ভেঙে গেছে। তাড়াতাড়ি ওর কাছে গিয়ে ওকে একটু শান্ত করে এলো সমিতা। ফিরে আসতে গিয়ে দেখলো ভদ্রমহিলা ওর দিকে তাকিয়ে আছে, হাতটা কোনো রকমে তুলে ওকে ডাকছে। সমিতা কাছে গিয়ে বলল, কিছু দরকার? কিছু অসুবিধা হচ্ছে? ভদ্রমহিলা মাথা নাড়লেন। সমিতা স্যালাইনটা ঠিক করতে গেলে উনি এক হাত দিয়ে ওর হাতটা চেপে ধরলেন। সমিতা তাকিয়ে দেখল ওনার 2 চোখে জল। ক্ষীণ স্বরে বলল, আমাকে ক্ষমা করে দিও মা, অনেক অন্যায় করেছি তোমার সাথে। ভগবান তার শাস্তি আমাকে দিচ্ছেন। ছেলের এই বউ আমাকে দেখে না, খেতে দেয় ভিখারির মতো। আমাকে কেউ দেখে না, সব আমার পাপের শাস্তি। এইটুকু কথা বলতেই ভদ্রমহিলা হাঁফিয়ে গেলেন। একটু জল খেতে চাইলেন। তাড়াতাড়ি করে গ্লাসে একটু জল ঢেলে খাওয়াতে গেল সমিতা। তখনই মনে পড়ে গেল আগের কথা, তার হাতে না খাওয়ার কথা। হাতের গ্লাভসটা একটু নিচু করলো সমিতা, যাতে দাগটা স্পষ্ট দেখা যায়। ওনার মাথাটা তুলে ধরে জলের গ্লাসটা মুখের কাছে এমনভাবে ধরল যাতে দাগটা উনি দেখতে পান। সমিতা লক্ষ্য করলো, উনিও দাগটা দেখলেন। সমিতা জিজ্ঞাসা করলো, আমার হাতে খাবেন তো মা? ভদ্রমহিলার চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে। এক হাত দিয়ে সমিতাকে আঁকড়ে ধরলেন। বললেন, আমাকে ক্ষমা করে দাও মা, আমার অন্যায়ের শাস্তি আমি পাচ্ছি। তুমি আমাকে রোজ খাইয়ে দেবে আজ থেকে? বলে হাঁ করলেন। পরম মমতায় সমিতা একটু একটু করে মুখে জল দিতে লাগলো। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।